প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দীর্ঘ এই লকডাউনে অনেকেই শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি পিছিয়ে গিয়েছো। আসলে লকডাউনে তোমরা পড়াশোনার প্রতি পিছিয়ে গিয়েছো এবং আমরা জানি যে তোমরা তোমাদের স্কুলকে খুব মিস করছো। আমাদের সাথে অনেকদিন থেকে তোমাদের সরাসরি যোগাযোগ হচ্ছে না, একসাথে আড্ডা দেওয়া হচ্ছে না, ক্লাস নেওয়া হচ্ছে না, কথা বলা হচ্ছে না। তাই তোমাদের ফিন্যান্স ও ব্যাংক সমস্যার সমাধান আজকে এই অনলাইন ক্লাসটি নিচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং তোমাদের সমস্যাগুলো তোমরা আজকে সমাধান করতে পারবে। আচ্ছা, আজকের অধ্যায়টি হচ্ছে ফিন্যান্স এবং ব্যাংকিংয়ের তৃতীয় অধ্যায়। এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছর এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। তাই তৃতীয় অধ্যায় হচ্ছে অর্থের সময় মূল্য। আর অর্থাৎ অর্থের সময় মূল্য বিষয়টি হচ্ছে কি, অর্থের সাথে সময়ের একটি সম্পর্ক। সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তনটা হয় সেটাই হচ্ছে কি অর্থের সময় মূল্য। আচ্ছা, ক্লাসটি শুরু করার আগে আমি দেখে নেই যে কে কে হচ্ছে আমার সাথে যুক্ত হয়েছো। যারা এখনো যুক্ত হওনি তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, ক্লাসটি শেয়ার করে দাও এবং যারা যুক্ত হয়নি তাদেরকে জানিয়ে দাও যে ক্লাসটি কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। তাহলে আমি দেখে নেই কে কে যুক্ত হয়েছে। তোমরা তাড়াতাড়ি ক্লাসটি শেয়ার করে দাও, সবাইকে জানানোর সুযোগ করে দাও যে তোমাদের আজকে তৃতীয় অধ্যায়ের ক্লাসটি হবে। যারা যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও, কিছুক্ষণের মধ্যেই ক্লাসটি শুরু করব। আচ্ছা, তোমরা বোর্ডের নাম দেখে বুঝতেই পারছো যে তৃতীয় অধ্যায় আজকে শুরু করব। অর্থের সময় মূল্য সম্পর্কে প্রথমে একটু বলে নেই। সময়ের সাথে সাথে অর্থের মানের যে পরিবর্তনটা হয় সেটাই হচ্ছে কি অর্থের সময় মূল্য। এখন তোমরা বলতে পারো যে অর্থের আবার মান পরিবর্তন হয় কিভাবে। এই যে দেখো, এই যে 100 টাকা, এইখানে যে অর্থ লেখা আছে এই মানটি কি কোনোদিন পরিবর্তন হবে? 100 টাকা থেকে এটা কি কখনো বাড়বে বা কমবে না। এই টাকার মান সবসময় একই থাকবে। কিন্তু সময়ের সাথে সাথে অর্থের যে ভ্যালুটা, আমাদের যে ক্রয় ক্ষমতা, সেটা হচ্ছে ধীরে ধীরে কমে যাবে। মানে আজকে যে 100 টাকার যেটার মান রয়েছে, যে মূল্যটা রয়েছে, সেটা আগামী এক বছর পর অথবা আগামী 5 বছর পর সমান থাকবে না। অর্থাৎ আজকে আমি 100 টাকা দিয়ে যে পরিমাণ জিনিস কিনতে পারছি, আমি আগামী 5 বছর পর সেই সমপরিমাণ জিনিসটা কিনতে পারবো না। আর এই যে এইভাবে যে মানে ধীরে ধীরে যে হ্রাস পাচ্ছে, যে মূল্যটা, যে মানটা হ্রাস পাচ্ছে, এটাকেই হচ্ছে বলে অর্থের সময় মূল্যের কারণে অর্থের যে মানটা সেটা হচ্ছে কমে যায়। অর্থ সময়ের কারণে এই মানটা হচ্ছে কমে যায় এবং এইটা হচ্ছে এই যে মানটা যে কমে যাচ্ছে, এইটা হচ্ছে কমে যায় সুদের কারণে। অর্থাৎ ধরো তুমি 1000 টাকা কোনো ব্যাংকে আজকে রাখলে এবং তোমাকে ব্যাংক বললো যে 1000 টাকার ওপর 10% হচ্ছে সুদ দিবে। 1 বছর পর তুমি তাহলে 1000 টাকার ওপর 1100 টাকা পাবে। ঠিক আছে, এই যে বর্তমান সময়ে 1000 টাকা রাখার পরে তুমি 1 বছর পর যে 1100 টাকা পাবে, এই যে পার্থক্যটা, মানে বর্তমানের 1000 টাকা এবং ভবিষ্যতের 1100 টাকা হচ্ছে সমান। আর এই সমানটা কেন হয়? এটা হচ্ছে অর্থের সময় মূল্যের কারণে হচ্ছে এটা হয়ে থাকে। আর অর্থের সময় মূল্য এই বিষয়টা হয়ে থাকে অবশ্যই সুদের জন্য, কারণ সুদের হারের তারতম্যের কারণে অর্থের এই সময় মূল্যের বিষয়টি পরিবর্তন হয়। অর্থের এই সময় মূল্যটি যেটা, এটা হচ্ছে আমাদের জীবনে বা একজন বিনিয়োগকারীর জীবনে 3 ভাবে গুরুত্ব রেখে থাকে। একটা হচ্ছে সুযোগ ব্যয়, একটা হচ্ছে সুযোগ ব্যয়, আচ্ছা, আরেকটা হচ্ছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত,
আচ্ছা দেখো, সুযোগ ব্যয়, অর্থের সময় মূল্যের প্রথমটাই হচ্ছে কি সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা কি? কোনো একটি সুযোগ গ্রহণ করার কারণে অন্য একটি সুযোগ যদি আমার হাতছাড়া হয়ে যায় সেটাকে হচ্ছে সুযোগ ব্যয় বলে। ধরো তোমার কোনো বন্ধু তোমার কাছে 100 টাকা ধার চাইলো, সে বলল তোমাকে 3 দিন পর এই 100 টাকার বিনিময়ে তোমাকে 300 টাকা দিবে। অর্থাৎ কোনো বন্ধু তোমার কাছে আজকে 100 টাকা চাইলো, সে বলল 3 দিন পরে তোমাকে 300 টাকা ফেরত দিবে। আচ্ছা, অন্য একটি বন্ধু তোমার কাছে আরও 100 টাকা ধার চাইলো এবং সে বলল তোমাকে 3 দিন পর 200 টাকা দিবে। অর্থাৎ একজন বন্ধু তোমাকে 300 টাকা দিবে 100 টাকার পরিবর্তে এবং আরেকজন বন্ধু তোমাকে 100 টাকার পরিবর্তে 200 টাকা দিবে। এখন তুমি কি করবে? স্বাভাবিকভাবে যে বন্ধুটা তোমাকে 100 টাকা দিবে, মানে 100 টাকার পরিবর্তে তোমাকে 300 টাকা দিবে, তুমি তার সুযোগটাই গ্রহণ করবে, কারণ তার কাছ থেকে তুমি বেশি পরিমাণে পাচ্ছ। আচ্ছা, এই যে তুমি এক বন্ধুকে 300 টাকা পাচ্ছ এবং আরেকজনের কাছ থেকে 200 টাকা পাচ্ছ, তার এই সুযোগটা যে তুমি হাতছাড়া করলে, এটাকেই হচ্ছে বলে সুযোগ ব্যয়। মানে একটি সুযোগ গ্রহণ করার ফলে অন্য একটি সুযোগ যদি আমরা সেটা ত্যাগ করে ফেলি তাহলে সেটাই হচ্ছে কি সুযোগ ব্যয়। আচ্ছা, এরপরে কি হচ্ছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। অর্থের সময় মূল্যের মাধ্যমে একজন বিনিয়োগকারী ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়ে থাকে। অর্থাৎ তিনি যদি ঋণ গ্রহণ করতে যায় বিভিন্ন ব্যাংক থেকে, তখন তিনি আগে চিন্তা করেন আমি যে পরিমাণ টাকাটা ঋণ হিসেবে নিব সেই টাকাটা আমাকে কোন ব্যাংকে কী পরিমাণ সুদটা দিতে হবে। যে ব্যাংক থেকে আমি সবচেয়ে কম পরিমাণ সুদটা দিব আমি তো অবশ্যই সেই ব্যাংকে হচ্ছে ঋণটা গ্রহণ করব। তাই একজন বিনিয়োগকারীর জন্য অর্থের সময় মূল্যের মাধ্যমে সে হচ্ছে ঋণ গ্রহণ সিদ্ধান্তটা নিতে পারে। আরেকটা হচ্ছে প্রকল্প সিদ্ধান্ত। প্রকল্প সিদ্ধান্তটা কি? যে একজন বিনিয়োগকারী চিন্তা করে যে সে কোন প্রকল্পে বিনিয়োগ করবে। তার কাছে বিভিন্ন ধরনের প্রকল্প থাকে, এই প্রকল্প বি প্রকল্প, সে চিন্তা করে যেটা হচ্ছে তার জন্য সবচেয়ে বেশি লাভজনক হবে তিনি হচ্ছে সেই লাভজনক প্রকল্পেই হচ্ছে বিনিয়োগ করবে। আর এই সকল জিনিসগুলো আমরা জানতে পারি হচ্ছে অর্থের সময় মূল্যের কারণে। অর্থের সময় মূল্যের বিভিন্ন সূত্র রয়েছে, সেই সূত্রগুলোর মাধ্যমে আমরা সেটা জানতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, অর্থের সময় মূল্যের হচ্ছে দুটি সূত্র আছে, একটা হচ্ছে বর্তমান মূল্য আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্যকে হচ্ছে পিভি বলে, পিভি মানে হচ্ছে বর্তমান মূল্য, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু। আর হচ্ছে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্যকে বলা হচ্ছে এফভি বা ফিউচার ভ্যালু। এই চ্যাপ্টারে হচ্ছে তোমরা দুই ধরনের অঙ্ক পাবে, একটা হচ্ছে কি বর্তমান মূল্য আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্যটা কি? আজকের দিনে অর্থের যে মানটা রয়েছে, মানে আজকের দিনে 100 টাকার যে মানটা রয়েছে সেটাই হচ্ছে কি বর্তমান মূল্য। এই মূল্যটা আগামী 2 দিন পর বা 1 বছর পর নাও থাকতে পারে। তাহলে আজকের দিনে অর্থের যে মানটা বিদ্যমান থাকে সেটাই হচ্ছে কি অর্থের বর্তমান মূল্য, ঠিক আছে। আর ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, আগামীকাল বা আগামী 2 দিন পর বা 5 বছর পর অর্থের বর্তমান মূল্যটা ভবিষ্যতে কি থাকবে সেটাই হচ্ছে কি অর্থের ভবিষ্যৎ মূল্য। অর্থের সময় মূল্যের অধ্যায়ের মধ্যে 2 রকমের অঙ্ক আছে, বর্তমান মূল্য দিয়ে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা, আবার ভবিষ্যৎ মূল্য দিয়ে হচ্ছে বর্তমান মূল্য নির্ধারণ করা। বর্তমান মূল্য দিয়ে ভবিষ্যৎ মূল্যটা তোমরা হচ্ছে আগের ক্লাসে করেছো, রফিক স্যারের ক্লাসে তোমরা করেছো। আজকে আমরা শিখবো কিভাবে ভবিষ্যৎ মূল্য দিয়ে আমরা বর্তমান মূল্যটা বের করতে পারবো। আচ্ছা দেখো, বোর্ডে একটা অঙ্ক দেয়া আছে যেটা হচ্ছে আমরা
যখন তোমাকে বলা হবে ভবিষ্যৎ মূল্য দিয়ে বর্তমান মূল্যটা নির্ণয় করতে, অর্থাৎ ধরো কোনো বিনিয়োগকারী পূর্ব থেকেই জেনে গেল যে সে কোনো ব্যাংকে টাকা রাখলে 5 বছর পর অথবা 10 বছর পর 5 লক্ষ টাকা পাবে। এটা অনেক ক্ষেত্রেই হয়, ব্যাংকে যখন আমরা টাকা জমা রাখতে যাই, ডিপোজিট স্কিম বলো বা বিভিন্ন ব্যাংকের হিসাব আছে, সেখানে আগেই বিনিয়োগকারীদেরকে বলে দেওয়া থাকে যে আপনি 5 বছর পর এত টাকা 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা পেতে পারবেন। যদি আপনি 5 বছর পর 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা পেতে, আপনাকে বর্তমানে কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে হবে। অর্থাৎ একজন বিনিয়োগকারী প্রথম দিকেই যদি সে জেনে যায় যে সে ভবিষ্যতে কি পরিমাণ অর্থটা পাবে, তাহলে সেটা জানার জন্য তাকে ভবিষ্যৎ মূল্য দিয়ে বর্তমান মূল্যটা নির্ণয় করতে হবে যে 5 লক্ষ টাকা পাওয়ার জন্য তাকে বর্তমানে কতগুলো টাকা জমা রাখতে হবে। আর ভবিষ্যৎ মূল্য দিয়ে যখন বর্তমান মূল্য জানা যায় সেটাকে বাট্টার হার বলে। দেখো তাহলে কি, যখন তোমরা ভবিষ্যৎ মূল্য দিয়ে বর্তমান মূল্যটা বের করবে তখন সেটাকে বলবে বাট্টার হার। তাহলে আজকে আমরা যে অঙ্কটা করব এটা আমরা বাট্টার হার দিয়ে অঙ্কটা করব। এখানে দেখো কি বলেছে, 5 বছর পর 10 লক্ষ টাকা পাওয়ার আশায় জনাব হোসেন বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখেন। তাহলে কি 10 লক্ষ টাকা পাওয়ার জন্য তিনি 5 বছর পর 10 লক্ষ টাকা পাওয়ার জন্য তিনি কিছু টাকা ব্যাংকে জমা রাখেন। এখন কিছু টাকা মানে কি পরিমাণ টাকা সেটা কিন্তু আমরা জানি না, বর্তমান মূল্য বর্তমানে কি পরিমাণ টাকাটা আমি রাখবো সেটা কিন্তু আমরা জানি না, সেটাই আমরা বের করব। তাহলে এ ব্যাংক 10% সুদে ব্যাংক 10% সুদ দেওয়ার প্রস্তাব দেয় ও বি ব্যাংক 12% হারে মাসিক চক্রবৃদ্ধি দেওয়ার প্রস্তাব দেয়। এই অবস্থায় জনাব হোসেন কোন ব্যাংকে টাকা রাখবে? দুটি ব্যাংকের বর্তমান মূল্য নির্ধারণ করো। অর্থাৎ জনাব হোসেনকে দুটি ব্যাংক প্রস্তাব দেয়। এক ব্যাংক বলে যে আপনি যদি 5 বছর পর 10 লক্ষ টাকা পেতে চান তাহলে আমার ব্যাংকে টাকা জমা রাখেন, সেখানে আমি আপনাকে এ ব্যাংক বলছে যে 10% হারে সুদ দিব। আর অপরদিকে বি ব্যাংক বলে যে আপনি যদি আমার ব্যাংকে জমা রাখেন তাহলে আমি আপনাকে 12% হারে সুদ দিব, কিন্তু সুদটা আমি কিভাবে দিব? সুদটা দিব মাসিক চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, সুদটা 2 রকমের হয়ে থাকে। এটা প্রথমে আমরা জানি যে সুদটা প্রথমে 2 রকমের হয়ে থাকে। একটা সরল সুদ এবং আরেকটা চক্রবৃদ্ধি আকারের সুদ। সরল সুদটা কি? যখন আসল টাকার উপর বছরে একবার করে সুদ দেওয়া হয় সেটা আসল সুদ, আসলের সাথে যখন সুদটা যুক্ত হয়, যদি একবারই সুদটা যুক্ত হয় সেটা কি সরল সুদ। কিন্তু কখনো যদি সেই সুদের সাথে আসল এবং সুদ দুটা মিলে কি হয় সুদ আসল, যদি সুদ আসলের উপর পুনরায় সুদটা নির্ধারণ করা হয় সেটাকে বলে চক্রবৃদ্ধি সুদ। দেখো আসল যে আসল অর্থটা সেটার সাথে সুদ যুক্ত হবে, তাহলে সেটা কি সুদ আসল। এই সুদ আসল যখন এই সুদ আসলের উপরে যদি পুনরায় সুদটা ধরা হয় তখন সেটা হবে কি চক্রবৃদ্ধি সুদ, ধীরে ধীরে চক্রাকারে এই সুদটা বৃদ্ধি পাবে। ধীরে ধীরে যদি সুদের উপরে সুদ আসলের উপরে যদি সুদটা বৃদ্ধি পায় সেটা তখন কি হবে? সেটা চক্রবৃদ্ধি সুদ হবে। তাহলে বি ব্যাংকের ক্ষেত্রে জনাব হোসেনকে কিভাবে সুদ দেবে? মাসিক চক্রবৃদ্ধি আকারে সুদটা দিবে। তাহলে জনাব হোসেনের কাছে দুটি প্রস্তাব আছে, একটা এ ব্যাংকের প্রস্তাব এবং আরেকটি বি ব্যাংকের প্রস্তাব। তিনি কোন ব্যাংকের প্রস্তাবটি গ্রহণ করবে সেটা আমরা এখন জানবো অঙ্কটি করার মাধ্যমে। আসো তাহলে আমরা অঙ্কটি করি। এই অঙ্কটি করার জন্য তোমরা কিন্তু অবশ্যই
সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে বসবে। তাহলে সবাই খাতা কলম নিয়ে রেডি হও এবং সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে রেডি হও। যারা এখনও সায়েন্টিফিক ক্যালকুলেটর কিনুনি তারা কিন্তু অবশ্যই কিনবে। তোমাদের অনেকের কাছেই দেখেছি আমি ওই যে দোকানে যে বড় বড় ক্যালকুলেটর থাকে সেটা ইউজ করো, সেটা কিন্তু ইউজ করবে না, কারণ পয়েন্টের কিছু ব্যাপার থাকে, দশমিকের পরে সেটা হচ্ছে সেই সব ক্যালকুলেটরে পূর্ণ সংখ্যা দেখায়। কিন্তু এই ধরনের অঙ্ক করার জন্য তোমাকে দশমিকের যে হিসাবটা আছে সেটা পূর্ণভাবে নিতে হবে এবং এই জন্যই হচ্ছে তোমাকে সায়েন্টিফিক ক্যালকুলেটরটা ব্যবহার করতে হবে। তাহলে সবাই খাতা কলম নিয়ে রেডি হও, অঙ্কটা আমরা দেখি। আচ্ছা, প্রথমে হচ্ছে এ ব্যাংকের প্রস্তাব। এটা হচ্ছে আমরা বের করব বর্তমান মূল্য নির্ণয় করব। আচ্ছা, বর্তমান মূল্য হচ্ছে নির্ণয়ের সূত্রটা কি? পিভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, সূত্র হচ্ছে এফভি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র। আচ্ছা, এখানে এফভি দেখো, ভবিষ্যৎ মূল্য কত বলল? 10 লক্ষ টাকা। আচ্ছা, আই হচ্ছে সুদের হার, আই মানে হচ্ছে সুদের হার। সুদের হার হচ্ছে এ ব্যাংক কত বলেছে? এটা হচ্ছে এ নির্ধারণ করছি আমরা, এ ব্যাংকে নির্ধারণ করছি, এ ব্যাংকের বর্তমান মূল্যটা আমরা নির্ধারণ করছি। সুদের হার হচ্ছে 10%। আচ্ছা, আর হচ্ছে এন, এন মানে হচ্ছে সময়, কয় বছরের জন্য? 5 বছর। এন হচ্ছে সময়, 5 বছর। তাহলে দেখো আমরা এখন সূত্র বসাই। ফিউচার ভ্যালুর মূল্য এফভি সমান সমান হচ্ছে 10 লক্ষ টাকা, ওয়ান প্লাস আয়ের মান হচ্ছে 10, এন হচ্ছে 5 বছর। তাহলে তোমরা এতটুকু করো তো দেখি তোমরা প্রেজেন্ট ভ্যালু কে বের করতে পারো। প্রেজেন্ট ভ্যালুর অঙ্কটা করে হচ্ছে তোমরা কমেন্টে জানাও দেখি কে হচ্ছে সবার আগে সঠিক উত্তরটা দিতে পারো। তোমরা তাড়াতাড়ি হচ্ছে এটা করে ক্যালকুলেশনটা করে আমাকে জানাও দেখি সবার আগে কে হচ্ছে অ্যান্সারটা দিতে পারো। তাহলে দেখো আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব। প্রথমে আমরা মানটা বসাবো, মানটা বসানোর পরে এখানে আয়ের মান হচ্ছে 10% সুদের হার, পয়েন্ট দিয়ে আমরা 10 লিখলাম। ক্যালকুলেশনটা করার জন্য প্রথমে হচ্ছে তোমরা যোগ মানে 0.10 হচ্ছে যোগ করবে, যোগ করে তার উপর যে পাওয়ারটা আছে 5 হচ্ছে পাওয়ার দিয়ে যেটা বের হবে, তারপর তোমরা 10 লক্ষ দিয়ে সেটা ভাগ করবে। হ্যাঁ দেখো তাহলে অ্যান্সারটা বের হচ্ছে
আচ্ছা, দশমিকের পরে তোমরা কিন্তু সবসময় 4 ঘর পর্যন্ত সংখ্যা নিবে। যদি তোমরা 4 ঘর পর্যন্ত সংখ্যা নাও তাহলে হচ্ছে তোমাদের ক্যালকুলেশনটা ঠিক হবে। 2 ঘর পর্যন্ত নিলে অনেক সময় কিন্তু অ্যান্সারে হচ্ছে ভুল চলে আসবে। তাই সবচেয়ে সঠিক পদ্ধতি হচ্ছে দশমিকের পরে সবসময় হচ্ছে 4 ঘর পর্যন্ত নিবে। তাহলে দেখো, এ ব্যাংক থেকে বর্তমান মূল্য হচ্ছে বের হয় 6,20,921 টাকা, 0.3231। এটা হচ্ছে এ ব্যাংকের বর্তমান মূল্য। অর্থাৎ জনাব হোসেন যদি এ ব্যাংকে বর্তমানে 6,20,921 টাকা জমা রাখে, তাহলে 5 বছর পর সুদ আসল মিলে তিনি হচ্ছেন 10 লক্ষ টাকা পাবেন। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। সবাই তুলে নাও, তাড়াতাড়ি করে তুলে নাও সবাই অঙ্কটা। আচ্ছা, ঠিক আছে, আশা করছি তোমরা হচ্ছে এ ব্যাংকের বিষয়টি বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা বি ব্যাংকের অঙ্কটা দেখব। আচ্ছা, বি ব্যাংকে কি বললো? বি ব্যাংক হচ্ছে 12% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ দিবে। যখন বলবে মাসিক হারে, মাসিক মানে হচ্ছে প্রতি মাসে তোমাকে হচ্ছে সুদটা দিবে। যখন মাসিক বলবে তখন হচ্ছে 12 আসবে হিসাবে, তখন একটা এম আসবে এখানে সাথে সূত্রে। হার মাসিক চক্রবৃদ্ধি বা ম্যাচুরিটি পিরিয়ড, ইংরেজিতে এটাকে বলে হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড। আচ্ছা, এই ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে কত? তাকে হচ্ছে মাসিক হারে, যখন মাসিক বলবে তখন এটার মান হবে হচ্ছে 12। যখন বলবে অর্ধবার্ষিক মানে অর্ধেক বছর, অর্ধবার্ষিক বললে হচ্ছে বছরে 2 বার হবে। যদি বলে অর্ধবার্ষিক আকারে সুদটা দেওয়া হয় তখন হচ্ছে তার মান হবে 2। যদি বলে ত্রৈমাসিক আকারে সুদটা দেওয়া হয়, ত্রৈমাসিক হারে সুদটা দেওয়া হয়, ত্রৈমাসিক, দেখো ত্রৈমাসিক, ত্রয় মানে হচ্ছে 3 আর মাসিক মানে 3 মাস পর পর হচ্ছে সুদটা দেয়া হয়। তাহলে এখানে হবে 12, 1 বছর হচ্ছে 12 ভাগ 3 সমান সমান হবে 4, মানে বছরে 3 মাস পর পর করে বছরে মোট 4 বার হচ্ছে সুদটা দেয়া হবে। তাহলে যদি মাসিক বলে তখন হচ্ছে আমরা বের করব 12 দিয়ে, যদি বলে অর্ধবার্ষিক তখন হবে 2, মানে বছরে 2 বার। যদি বলে ত্রৈমাসিক আকারে সুদটা বের করা তখন হচ্ছে হবে 4, মানে 3 মাস পর। মাসিক চক্রবৃদ্ধি আকারে সুদ মানে 12 দিয়ে হবে। তাহলে বি ব্যাংকের বর্তমান মূল্যটা আমরা দেখি। পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, সূত্র হচ্ছে FV 1 প্লাস IN। দেখো এখানে হচ্ছে I এর নিচে M বসবে। এমটা যেটা, এটা হচ্ছে কি মাসিক চক্রবৃদ্ধির হার। এটা হচ্ছে একবার N এর সাথে গুণ হবে, একবার হচ্ছে I এর সাথেও হচ্ছে সেটা ভাগ হবে। তাহলে আসো আমরা এখন মানটা বসাই। এখানে হচ্ছে 10 লক্ষ টাকা, প্লাস আয়ের মান হচ্ছে কত 12%, কারণ বি ব্যাংক হচ্ছে 12% হারে সুদ দিবে, 0.12। আর এম এর মান কত হচ্ছে? এম এর মান হচ্ছে 12, তাহলে 12। এন হচ্ছে যেটা সময় ছিল 5 বছর, আর গুণ হবে সাথে 12,
মানে মাসিক চক্রবৃদ্ধি সুদের হারটা এটার সাথে গুণ হবে। তাহলে তোমরা ক্যালকুলেশন করো। এই ক্ষেত্রেও কি করবে তোমরা, সবার আগে হচ্ছে 0.12কে 12 দিয়ে প্রথমে 12 দিয়ে ভাগ দিবে, 12 দিয়ে ভাগ করার পর যোগ করবে, যোগ করার পরে এইখানে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা গুণ করে হচ্ছে বসাবে। আচ্ছা দেখো, পাঁচ 12 60, পাওয়ার হচ্ছে 60 বসলো। এবার হচ্ছে বাকিটুকু তোমরা করো এবং করে হচ্ছে আমাকে কমেন্টে জানাও যে দেখি কে হচ্ছে এইটুকুর ক্যালকুলেশন সঠিকভাবে করতে পেরেছে। আচ্ছা দেখো তাহলে এখানে ক্যালকুলেশনটা কত বের হয়। বি ব্যাংকের বের হয় তাহলে বি ব্যাংকে বর্তমানে হচ্ছে যদি আমি 5,50,499 টাকা বের হচ্ছে 0.6159। তোমাদেরকে কিন্তু প্রথমেই বলেছি যে দশমিকের পরে তোমরা কিন্তু অবশ্যই 4 ঘর পর্যন্ত সংখ্যা নিবে। তাহলে দেখা যাচ্ছে এ ব্যাংকে বের হয়েছিল কত, এ ব্যাংকের বর্তমান মূল্য বের হয়েছিল আচ্ছা দেখো এই ব্যাংকে যদি রাখে জনাব হোসেন তাহলে তিনি 5 বছর পর 10 লক্ষ টাকা পাবে। কিন্তু জনাব হোসেন যদি বি ব্যাংকে 5,50,499 টাকা রাখে তাহলে তিনি 5 বছর পর 10 লক্ষ টাকা পাবে। তাহলে যদি সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয় যে তিনি কোন ব্যাংকে টাকা জমা রাখবে, তাহলে সিদ্ধান্ত গ্রহণ কিন্তু এটাই আসবে যে জনাব হোসেন যদি বি ব্যাংকে টাকা রাখেন তাহলে তিনি কম টাকা অর্থাৎ 5 লক্ষ টাকার মাধ্যমে তিনি 10 লক্ষ টাকা পেতে পারবেন। কিন্তু তিনি যদি এ ব্যাংকে টাকাটা জমা রাখেন তাহলে তাকে বর্তমানে 6 লক্ষ টাকা হচ্ছে ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে এটা কি তার জন্য একটা খরচ বেশি হয়ে গেল না? এই জন্য তিনি 1 লক্ষ টাকা কম করে হলেও তিনি বি ব্যাংকে টাকাটি রাখবেন এবং তার মাধ্যমে তিনি 5 বছর পর 10 লক্ষ টাকা ফেরত পাবেন। তাহলে দেখো অঙ্কটা তোমরা তুলে নাও, দেখি কে কে হচ্ছে সঠিক অ্যান্সার কমেন্ট করেছো। আচ্ছা ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি তোমাদেরকে বলা হয়, আমি মুছে ফেলছি বোর্ডটা, আচ্ছা তাহলে তো তোমরা বুঝতেই পারলে যে তিনি যদি বি ব্যাংকে টাকা জমা রাখেন তাহলে তিনি 5 লক্ষ টাকার মতো রাখলে হচ্ছে তিনি 10 লক্ষ টাকা 5 বছর পর পাবেন। কিন্তু যদি তোমাদেরকে এমন বলা হয় যে
দুটি ব্যাংকের বা ধরো বি ব্যাংকের ইএআর বের করতে। ইএআর কি বের করতে বলবে? ইএআর অর্থাৎ ইএআর মানে হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইএআর যার বাংলা হচ্ছে প্রকৃত সুদের হার, অর্থাৎ ব্যাংক যে তাকে 12% সুদটা দিচ্ছে তার প্রকৃত এই যে চক্রবৃদ্ধি আকারে যে বৃদ্ধি পাচ্ছে আসলে প্রকৃত কত পার্সেন্ট সুদটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে সেটা জানার জন্য হচ্ছে ইএআর বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট। প্রান্তিক সুদের হার না, প্রকৃত সুদের হার। যদি বলে প্রকৃত সুদের হার বের করতে, যদি বলে যে প্রকৃত সুদের হার বা ইফেক্টিভ অ্যানুয়াল রেটটা বের করো, তখন হচ্ছে আমরা কিভাবে বের করব? ধরো বি ব্যাংকে যেহেতু মাসিক চক্রবৃদ্ধি আকারে সুদ দিচ্ছে, তাহলে আমরা বি ব্যাংকের ইএআরটা বের করব। তাহলে ইএআর বের করার সূত্রটা হচ্ছে কি দেখো, আচ্ছা এখানে এম যেটা আগেই বলেছি, এম হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড বা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে এম ছিল কত? সেটা 12 ছিল। তাহলে আসো আমরা এখন মানটা বসাই। আয়ের মান ছিল 0.12, ভাগ দিচ্ছি মানে 0.12 ভাগ দিচ্ছি হচ্ছে 12 দিয়ে। এম এর মান হচ্ছে 12 বিয়োগ হচ্ছে 1। দেখো মান বসিয়ে দিয়েছি, এখন তোমরা এটা ক্যালকুলেট করে আমাকে অ্যান্সারটা জানাও। আচ্ছা লেখা কি ক্লিয়ার? বোঝা যায় না? বললো যে ঘোলা আসে। ঘোলা আচ্ছা যারা বলছো ঘোলা, সেটা হচ্ছে নেটওয়ার্কের জন্য ঘোলা হচ্ছে, এটা হচ্ছে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। ঘোলা না, ক্লিয়ারই আছে, তোমাদের নেটওয়ার্কের জন্য এমন হচ্ছে। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় এটা রেকর্ড থাকবে, তোমরা হচ্ছে পরবর্তীতে আবার দেখে নিতে পারবে। তাহলে দেখো এইটুকু ক্যালকুলেশন করে এটার মান বের হচ্ছে বা যখন এরকম অ্যান্সার বের হবে তোমরা হচ্ছে সেটাকে 100 দিয়ে গুণ করবে। পার্সেন্টেজ আনার জন্য সেটাকে হচ্ছে তোমরা 100 দিয়ে গুণ করে তখন হচ্ছে পূর্ণ আকারে, এই ভগ্নাংশ আকারে তোমরা হচ্ছে পূর্ণ আকারে হচ্ছে সুদের হারটা জানতে পারবে। তাহলে প্রকৃত সুদের হার চক্রবৃদ্ধি আকারে যে বৃদ্ধি পাচ্ছে তার প্রকৃত সুদের হার হচ্ছে 12.68%। এই হারে হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি আকারে সুদটা দেয়া হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো আজকের ক্লাস থেকে আমরা কি শিখতে পারলাম। তোমরা এর আগে বর্তমান মূল্য দিয়ে ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করতে শিখেছো আগের ক্লাসে। তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে ভবিষ্যৎ মূল্য দিয়ে বর্তমান মূল্যটা নির্ধারণ করবে। ভবিষ্যৎ মূল্য দিয়ে যখন তোমরা বর্তমান মূল্যটা নির্ধারণ করবে সেটাকে বলা হচ্ছে কি বাট্টার হার। মানে বাট্টার হারের মাধ্যমে হচ্ছে এই
মানে আমরা এইভাবে বর্তমান হারটা বের করতে পারবো। তাহলে তোমরা দুটোই জানলে, যদি বর্তমান মূল্য দেয়া থাকে ভবিষ্যৎ মূল্যটা বের করতে পারবে, যদি ভবিষ্যৎ মূল্য দেয়া থাকে সেটা দিয়ে হচ্ছে তোমরা বর্তমান মূল্যটা বের করতে পারবে। আর যদি EAR বলে বা ইফেক্টিভ অ্যানুয়াল রেটটা বলে তখন হচ্ছে তোমরা এইভাবে হচ্ছে অঙ্কটা করবে। এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছর এখান থেকে হচ্ছে অঙ্ক চলে আসে, তাই তোমরা অবশ্যই অবশ্যই ভালো মতো এই অধ্যায়টা প্র্যাকটিস করবে। তাহলে আজকে হচ্ছে এত পর্যন্তই, এতটুকুই থাক। আশা করি তোমরা হচ্ছে আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং যে যে ধর্মের আছো সেই ধর্মীয় অনুশাসন মেনে চলবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।